দাদা, আমরা দেখলাম শূন্য থেকে সিপিআইএম একটা সিট অর্জন করেছে এবং একাধিক জায়গায় সেকেন্ড পজিশনে এসেছে। এই তৃণমূল সরকার যাওয়ার পর কি তাহলে সিপিএম আবার ফিরে তাকাচ্ছে, ফিরে দেখছে এই মূলধারা বা বিরোধী আসন থেকে সরকার গঠন করার দিকে এগোচ্ছে? পশ্চিমবাংলায় যতদিন শোষণ থাকবে, যতদিন বঞ্চনা থাকবে, ততদিন পশ্চিমবাংলার মাটিতে বামপন্থীরা প্রতিদিন লড়াই আন্দোলন সংগঠিত করবে। যখন পশ্চিমবাংলায় আমরা সরকার চালিয়েছি বামপন্থীরা, তখনও পশ্চিমবাংলায় সাধারণ মানুষকে সংগঠিত করে আমাদের লড়াই আন্দোলন ছিল। যখন বিরোধী ছিলাম তখনও ছিল, যখন শূন্য ছিলাম তখনও ছিল। আজকে এক আছি, একেও আমাদের লড়াই চলবে। এবং শুধু এক নয়, পশ্চিমবাংলায় এরকম আরও 100 সিটে সাধারণ মানুষ প্রতিদিন সংগঠিত হচ্ছে এবং প্রতিদিন বাংলার মাটিতে বামপন্থীদের মাটি শক্তিশালী হচ্ছে। কারণ পশ্চিমবাংলার মানুষ খুব ভালোভাবে জানে যে লড়াই আন্দোলনে পশ্চিমবাংলায় লাল ঝান্ডা এগিয়ে আছে। তাই দেখবেন সরকার গঠন হবার পরে যে বুলডোজার রাজ চালু করেছে রাজ্যের মাটিতে, প্রথম রাস্তায় এসে দাঁড়িয়েছে বামপন্থীরা। কুরবানি নিয়ে যে ধরনের অরাজনীতি তৈরি করার চেষ্টা করেছে, অশান্ত করার চেষ্টা করেছে, প্রথম রাস্তায় দাঁড়িয়েছে বামপন্থীরা। তাই বামপন্থা ছাড়া এই পশ্চিমবাংলার বেকার যুবক, ছাত্র, মহিলা, শ্রমিক, কৃষক, খেতমজুর, মেহনতি মানুষ, এদের উন্নয়নের কথা বামপন্থা ছাড়া কেউ ভাববে না। আমরা দেখলাম যে ফলতায় পুনর্নির্বাচনে ডায়মন্ড হারবার মডেল একেবারে পুরোপুরি ফ্লপ এবং পুষ্পা ঝুঁকে গেছে এবং ভোটের আগেই তার পিছে পিছে সরে এসেছে এবং বামপন্থী তারা বা সিপিআইএম তারা কিন্তু সেকেন্ড পজিশনে এসেছে। কিভাবে দেখছো বিষয়টা? গোটা পশ্চিমবাংলায় প্রতিদিন বামপন্থীদের মাটি একটু একটু করে শক্তিশালী হচ্ছে। গোটা পশ্চিমবাংলায় লড়াই আন্দোলন মানুষকে নিয়ে সংগঠিত করার কাজে আমরা প্রতিদিন এগোচ্ছি। এই মনে রাখবেন, আমরা বলেছিলাম যে যেদিন সরকারটা থাকবে না তৃণমূলের, তৃণমূল কংগ্রেস নামক দলটা থাকবে না। আজকে দেখতে পাচ্ছেন সরকার চলে যাবার দুদিন পরে উপনির্বাচনে একটার পর একটা জায়গায় তৃণমূল প্রার্থী পাচ্ছে না। এমনকি ফলতার মতন জায়গায় জাহাঙ্গীর রায়ের মতন তৃণমূলের একদম বড় বড় নেতারা তারা বলছে আমি আমার প্রার্থী পদ প্রত্যাহার করে নিচ্ছি। ভোটের লড়াইয়ের ময়দান ছেড়ে এরা পালিয়ে আসে। এদের সঙ্গে আমাদের তুলনা করবেন না। যেদিন আমরা সরকারে ছিলাম তখনও মানুষকে লড়াই করেছি, সরকারে ছিলাম না তখনও লড়াই করেছি, আজ আমরা লড়াই করছি। আমরা আছি, আমরা থাকব এবং মানুষকে সংগঠিত করেই আগামী দিনের আরও বড় লড়াইয়ের পথ আমরা তৈরি করব। আমরা দেখেছি তৃণমূল সরকার থাকতে বিরোধী শূন্য করার একটা প্রচেষ্টা, বিশেষ করে পঞ্চায়েত ভোটে, এবং সেখান থেকে তৃণমূল আজকে অতীত, বর্তমানে বিজেপি সরকার আসার ক্ষেত্রে আমরা দেখছি তোমরা একটা সিট পেয়েছো, বিভিন্ন জায়গায় দ্বিতীয় স্থান অধিকার করেছো। অপরদিকে তোমাদের জোট সঙ্গী ভাইজান নওশাদ সিদ্দিকী, তিনিও বলছেন তার ভাঙড় কেন্দ্রিক বিষয় নিয়ে যে তাদের ছেলেদেরকে জেল থেকে শুরু করে বিভিন্ন ঘর ছাড়া থেকে শুরু করে সেই প্রসঙ্গে সুদিন ফিরে এসেছে। তাহলে কি বিজেপি বিরোধীদেরকে যথেষ্ট সম্মান দিচ্ছে বা বিরোধিতা করার সুযোগ দিচ্ছে? আগেই বলেছি, মনে রাখবেন তৃণমূল আর বিজেপি দলটা একটাই দল, এরা অন্য কোনো দল নয়। ওই যে পঞ্চায়েত নির্বাচনে বিরোধী শূন্য করার কথা বলেছিলেন, সেই পঞ্চায়েতটা ছিল, সেই পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করেছিল রাজ্যের মাটিতে শুভেন্দু অধিকারী। আর সেই শুভেন্দু অধিকারী আজকে বাংলার মুখ্যমন্ত্রী। যারা তৃণমূল চালিয়েছিল তারা আজকে বিজেপি চালাচ্ছে। উল্টো দিক দিয়ে বলুন, বামপন্থীদের শক্তি বেড়েছে, বামপন্থীরা সব অংশের মানুষকে নিয়ে সংগঠিত করতে পেরেছে বলেই আক্রমণটা কমেছে। কারণ বামপন্থীরা যখন বাড়ে তখন মানুষের উপরে আক্রমণ কমে। হকার উচ্ছেদ নিয়ে বামপন্থীরা রাস্তায় এবং হকারদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে। সেই ক্ষেত্রে বিরোধীরা বা সরকার, এখন কেন্দ্রের সরকার পশ্চিমবঙ্গে বিজেপি, তারা বলছে যে অপারেশন সানশাইনটা তাহলে কি ছিল? অপারেশন সানশাইনের সময়ও কিন্তু হকারদেরকে উচ্ছেদ করা হয়েছিল। কি দেখুন, এই বিজেপি দেশে এবং রাজ্যে চালাচ্ছে, তো এরা সবসময় পুঁজিপতিদের পক্ষে কথা বলে। ওরা কি চাইছে?
হকার উচ্ছেদ করে স্টেশনের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে বড় বড় শপিং মল তৈরি করতে। মানে আপনি যে চাটা 5 টাকায় খাচ্ছিলেন সেই চাটা আপনাকে শপিং মলের মধ্যে গিয়ে 50 টাকায় খেতে হবে, আপনি খেতে বাধ্য। যে হকাররা ভোট দিয়ে সরকার তৈরি করলেন, সেই হকারদের থাকার জায়গা, পুনর্বাসনের জায়গা তৈরি করার দায়িত্ব এই রাজ্যের সরকারের। তাহলে তাদের পুনর্বাসন দেখ, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করুক, তারপরে তো উচ্ছেদ। উচ্ছেদ তো আগে নয়, আগে কর্মসংস্থান, তারপর তাদের বাসস্থানের ব্যবস্থা করা, তারপর উচ্ছেদ। মনে রাখবেন, ওই হকাররা 5 টাকা 6 টাকার একটা চিড়ে, একটা মুড়ি বিক্রি করার পরে, 5 টাকার 10 টাকার চা বিক্রি করার পরে দিনের শেষে যে উপার্জনটা করে সেটা দিয়েই আবার সংসার চালানোর জন্য তিনি খরচ করেন। আর সেই খরচের ট্যাক্সের টাকা দিয়ে এই সরকারের ফুটানিটা চলছে। অতএব সরকারের দায়িত্ব ওই গরিব মানুষটা, ওই হকারটা, ওই শ্রমিকটা, ওই খেটে খাওয়া মানুষটার পাশে দাঁড়ানো। অপরদিকে যে কোরবানির ঈদ, সেই ঈদকে নিয়ে, গরু কুরবানি নিয়ে নানা বিধিনিষেধ এসেছে। 14 বছর আগে গরু বিক্রয় করা যাবে না, কাটা যাবে না, এই সমস্ত বিষয়। কিন্তু এটা নিয়ে হিন্দু সম্প্রদায়, যারা গোয়ালা, যারা লোন নিয়ে গরুটাকে পালন করেছে, তারা বিপাকে পড়েছে এবং তারা রাস্তায় একজন সুসাইডও করেছে। কি বলে? পশ্চিমবাংলায় রাজনীতি করতে গেলে বা একটা সরকার পরিচালনা করতে গেলে আগে পশ্চিমবাংলার সংস্কৃতি বুঝতে হবে, পশ্চিমবাংলার ইতিহাস বুঝতে হবে, পশ্চিমবাংলার ঐতিহ্য বুঝতে হবে, পশ্চিমবাংলার অর্থনীতি বুঝতে হবে। শুধু গোহত্যা বন্ধ করলে মুসলিম লোকের ক্ষতি হবে না, হিন্দু মানুষের ক্ষতি হবে এবং অর্থনীতি ভেঙে পড়বে। কারণ গরু শুধু খাওয়া বন্ধ করা নয়, গরু যখন খাওয়া বন্ধ হবে তখন পালনও বন্ধ হবে। কারণ আমরা জানি, একটা বাচ্চা যখন হয় তখন একটা বকন গরু হয় যেটা দুধ দেবে, আর একটা গরু হয় যাকে আমরা এঁড়া গরু বলি, বলদ গরু বলি, যারা আগে মাঠে হাল চাষ করত। এখন মাঠে হালের বলদ লাগে না, এখন ট্রাক্টরে করে মাল চলে আসে, আর জমিতে নাঙল দেওয়ার জন্য মাঠে ট্রাক্টর যায়, ধান কাটার জন্য ধান কাটা মেশিন, উন্নতি প্রযুক্তি পৌঁছে যায়। তাহলে এই এঁড়া এবং বলদ গরুগুলো যদি মানুষ খাবার হিসাবে ব্যবহার না করে, তাহলে সেগুলোকে ফেলে দিতে হবে রাস্তায়। আর একটা বকন গরু যখন গায়ে রূপান্তরিত হবে, 5 বার 6 বার সে বাচ্চা দেবার পরে তার আর দুধ উৎপাদন করার ক্ষমতা থাকবে না। স্বাভাবিকভাবে সেই গরুটাকে আপনি কি রাস্তায় ফেলে দেবেন? তাহলে 14 বছর পর্যন্ত বিজেপির কাছে উনি গোমাতা, আর 14 বছর পরে উনি আর গোমাতা থাকছেন না। আমাদের প্রশ্ন এই জায়গায়, আমাদের প্রশ্ন এই জায়গায় যে যারা গরু ব্যবসার সঙ্গে যুক্ত, এই হাটগুলোয় যাবেন, পাইকাররা গরু বিক্রি করতে পারছে না, তাহলে এদের কর্মসংস্থান কি হবে? যারা গরু পোষেন এদের কর্মসংস্থান কি হবে? এই উত্তরপ্রদেশে গোহত্যা বন্ধ করার পরে ওখানে কি দুধ উৎপাদন বেড়েছে? না, ওখানে দুধ উৎপাদন কমেছে। কারণ শুধু দুধ উৎপাদন করলে একজন দুগ্ধ চাষির মুনাফা হবে না, তাকে পাশাপাশি মাংস হিসাবেও শেষ বেলায় গরুটাকে বিক্রি করতে হবে, তবেই তার মুনাফা থাকবে। একটা গরু 5 বার 6 বার বাচ্চা দেবার পর যখন তারা দুধ উৎপাদন করার ক্ষমতা থাকবে না, তখন সেই গরুটাকে বিক্রি করার পরে যে 30,000 40,000 50,000 টাকা হবে, তার সঙ্গে আরও কিছু টাকা যুক্ত করার পরে আমরা গ্রামে দেখেছি আবার একটা নতুন কম বয়সের গরুকে বাড়িতে নিয়ে আসে। তাহলে যারা ছোট চাষি দুধের, তারাও মারা যাচ্ছে, যারা বড় চাষি তারাও মারা যাচ্ছে, আবার যারা গরু ব্যাপারী, যারা গরু ব্যবসার সঙ্গে যুক্ত, তারাও মারা যাচ্ছে। থানায় ডেকে বলছে যে গরু গাড়িতে করে নিয়ে যাওয়া যাবে না, হাঁটিয়ে নিয়ে যেতে হবে।
দুর্গাপুর থেকে একটা গরু কিনে মুর্শিদাবাদের খড়গ্রাম আসবে, 200 কিলোমিটারের কাছাকাছি রাস্তা, হাঁটিয়ে আনতে গেলে কদিন সময় লাগবে। প্রযুক্তি তো এগোচ্ছে। এখন যাকে আমরা গরু ডাকি নিয়ে আসতো তাদেরকে আমরা রাখাল বলতাম, সেই রাখাল খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন আর 100 কিলোমিটার 150 কিলোমিটার হাঁটিয়ে গরু নিয়ে আসা লোক পাওয়া যাচ্ছে না। তাহলে আমদানি রপ্তানি কে করবে? বিদেশে গোমাংস সাপ্লাই দিয়ে ভারতবর্ষ 3য় পজিশনে ছিল। তাহলে ভারতবর্ষের অর্থনীতি যুক্ত হয়ে আছে এতে। তাহলে ভারতবর্ষের অর্থনীতির সঙ্গে এই গরু পালনের একটা সম্পর্ক রয়েছে। বিজেপি এবং নেতাদেরকে এগুলো আগে বুঝতে হবে। এগুলো যদি না বুঝে বাংলার সংস্কৃতি বাঁচবে না, দুগ্ধ চাষিরা বাঁচবে না, সাধারণ মানুষ বাঁচবে না। কারণ এই গোমাংস বন্ধ হলে যেমন অর্থনীতির ক্ষতি হবে, তেমনি পাশাপাশি কর্মসংস্থানের একটা বড় সুযোগ কমবে। কারণ এই গরুর ব্যবসার সঙ্গে একটা বড় অংশের মানুষ যুক্ত হয়ে আছে। গ্রামের ক্ষেত্রে একটা জায়গায় একটা গোমাংসকে কাটা হয়, এই কাটার সঙ্গে যুক্ত থাকে 4 জন 5 জন মানুষ, তার সঙ্গে যুক্ত থাকে আরও 10 জন 15 জন মানুষ, যারা ওই মাংসটাকে নিয়ে গিয়ে বিভিন্ন গ্রামে গিয়ে বিক্রি করে আসে। কারণ গ্রাম এলাকায় একটা গ্রামে একটা গরুর হয়তো 100 কেজি মাংস খাবার ক্ষমতা নেই, তাহলে ব্যবসায় লসে যাবে। তার জন্য ফোড়ারা থাকে, সেই ফোড়াদের কাজ হচ্ছে ওখানকার মাংস নিয়ে গিয়ে অন্যান্য পাশাপাশি ছোট গ্রামগুলোয় বিক্রি করে আসা, কারণ ওখানে গোমাংস সেরকম বাজার নেই প্রত্যন্ত গ্রাম এলাকায়। তাহলে ওখানেও যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত ছিল তাদেরও কর্মসংস্থান কী হবে ভাবতে হবে সরকারকে। শুধু ধর্ম নিয়ে রাজনীতি করলে হবে না, শুধু গোমাতা সাজালে হবে না। এই ব্যবসার সঙ্গে, এই গরুর ব্যবসার সঙ্গে, এই দুধের ব্যবসার সঙ্গে শুধু সংখ্যালঘু মানুষ, মুসলিম মানুষ জড়িত নয়, এখানে হিন্দু অংশের মানুষ যুক্ত আছে।